হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে WBCS 2025 প্রিপারেশন মিনস মেইনসের প্রিপারেশন কিন্তু আমি করাচ্ছি। মেইনস যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্ন হচ্ছে, তো মেইনসের প্রিপারেশন করাচ্ছি। মেইনসের ডেসক্রিপটিভের জন্য ম্যাথের ক্লাস কিন্তু অলরেডি আসা স্টার্ট হয়ে গেছে। তোমরা অনেকেই বলেছো বাকি যে সাবজেক্টগুলো ওগুলো যদি ডেসক্রিপটিভ প্যাটার্ন আসে ভালো হয়, তো বাকি সাবজেক্টগুলো আস্তে আস্তে আসবে, একবারে তো সবগুলো সম্ভব নয়। তো আজকে আমরা হলো জিএস পেপার 2, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে হলো 250 মার্কস। ঠিক আছে, আগে আসতো 200 MCQ ছিল, এখন 250 ডেসক্রিপটিভ। জিএস পেপার 2-এ কী কী আছে দেখো, সায়েন্স আছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো প্রত্যেকটা থেকে ডেসক্রিপটিভ আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ডেসক্রিপটিভ আসবে, জিকের থেকেও ডেসক্রিপটিভ আসবে, ইভেন সায়েন্সের থেকেও ডেসক্রিপটিভ আসবে। এবারে কি, কারেন্ট অ্যাফেয়ার্স আগে যেমন MCQ ছিল, অনেকটা সহজ হতো ব্যাপারটা, কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হয় তাহলে কিন্তু এটা অনেকটা একটা চাপের ব্যাপার। তো এই ব্যাপারে কিন্তু সায়েন্সের পার্টটা তোমাকে স্ট্রং করতে হবে। কেন করতে হবে? কারণ সায়েন্সের থেকে যেন একটা কোশ্চেনও বাদ না যায়। হতে পারে একটা দুটো হয়তো মিস হলো, বাট বাদ না দেওয়ারই চেষ্টা করবে, কারণ মেইন যে স্কোরটা সায়েন্সের ভাগ থেকে কিন্তু তোমাকে তুলতে হবে, সায়েন্স আর স্ট্যাটিক জিকে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে ডেসক্রিপটিভভাবে পড়তে গেলে তুমি কত মুখস্থ করবে, একদম নতুন জিনিস সেগুলো, তাই না? এবার এগুলো কি কিছুটা হলেও তোমার পড়া আছে, জানা আছে, সিলেবাস তুমি জানো। ফিজিক্সে তোমাকে কতগুলো চ্যাপ্টার পড়তে হবে তুমি জানো, কেমিস্ট্রিতে কতগুলো চ্যাপ্টার পড়তে হবে তুমি জানো, বায়োলজিতে কটা চ্যাপ্টার পড়তে হবে তুমি জানো, তোমার কাছে সিলেবাসটা জানা, তোমার কাছে সোর্সটা জানা। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেরকম কোনো সোর্স নেই, যেখান থেকে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। মানে তোমাদের একটা আমি প্রশ্ন দেখাচ্ছি 2013 সালের, দেখো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখলে বুঝতে পারবে। দেখো এটা হলো 2013 সালের WBCS এর কোশ্চেন, ঠিক আছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো প্রশ্ন কীরকম এসেছে। প্রথমে এসেছে যে এনি 5 কোশ্চেন, ইচ কোশ্চেন ক্যারিজ 10 মার্কস, ম্যাচ দ্য ফলোয়িং। ঠিক আছে, এখানে দেখো ম্যাচ করতে হবে, এটার সঙ্গে এটা ম্যাচ করতে হবে, এগুলো MCQর মধ্যে। আচ্ছা, এগুলো কোন কোন ব্রাঞ্চকে বোঝায় সেটা তোমাকে লিখতে হবে, অ্যাব্রিভিয়েশন ফুল ফর্মগুলো লিখতে হবে, নেম দ্য কান্ট্রিজ দিস পলিটিক্যাল পার্সোনালিটিস বিলং টু, এরা কোন কোন কান্ট্রির সঙ্গে কে কে যুক্ত রয়েছে সেটা তোমাকে দিতে হবে, এগুলো MCQর মধ্যে চলে আসছে। রাইট ইন শর্ট অন দ্য ফলোয়িং পার্সন, এই পার্সনদের সম্বন্ধে তোমাকে লিখতে হবে। কে কে দেখো, নেলসন ম্যান্ডেলা, অমর্ত্য সেন, জ্যোতিবা ফুলে, BR আম্বেদকর, সুনিতা উইলিয়ামস। ঠিক আছে, এবারে দেখো তুমি তো জানো না যে এরকম দিয়ে দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বা জিকের মধ্যে। তো এটা যদি তোমার জানা না থাকে, নেলসন ম্যান্ডেলার সম্বন্ধে তুমি না জানো, তুমি লিখতে পারবে না। ঠিক আছে, এখানে দেখো 5টা আছে, তার মানে 2 মার্কস করে এক একটায় আছে। মোটামুটি তোমাকে 4 to 5 লাইন্স কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো WTO সম্বন্ধে লিখতে হবে, কোল্ড ওয়ার সম্বন্ধে লিখতে হবে, ইনফ্লেশন কি, আরব স্প্রিং, তারপরে হলো ওবেসিটি, এগুলো সম্বন্ধে লিখতে হবে। জানা থাকলে ঠিক আছে, না জানা থাকলে কিন্তু ইন ডিটেলসে লিখে আসাটা একটু মুশকিলের ব্যাপার। আচ্ছা, তারপরে দেখো স্টেট অ্যান্ড ক্যাপিটাল, এটা ম্যাচ করতে দিয়েছে, কান্ট্রি ক্যাপিটাল না স্টেট ক্যাপিটাল দিয়েছে, কান্ট্রি ক্যাপিটাল। নেক্সট দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এখানে দেখো রাইট ইন শর্টস। ঠিক আছে, এখানেও দেখো আবার কিন্তু এগুলো তোমাকে এই যে সিসেফায়ার, তারপরে হলো নিওলিবেরালিজম, তারপরে হিউম্যান রাইটস, গ্লোবালাইজেশন, এগুলো সম্বন্ধে কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট দেখো এখানে দেখো বড় প্রশ্ন দিয়েছে, দেখো ইচ ক্যারিজ 12.5 মার্কস। আমি এটা 2013 সাল বলছি, এখনও যে এই প্যাটার্ন হবে এমন কোনো মানে নেই, বাট একটা ডেমো তোমরা আইডিয়া নিতেই পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কীরকম প্রশ্ন আসে। এই জন্যই আমি বলছি যে তোমাদের সায়েন্সের পার্টটা কিন্তু স্ট্রং করতে হবে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব ভালো করে পড়তে হবে। সেখানে মুখস্থ শুধু করলে হবে না, বুঝে মুখস্থ করতে হবে। কারণ এই যে ফিজিক্সের পার্ট বলো, আলোর চ্যাপ্টার বলো, শব্দের চ্যাপ্টার বলো, এগুলো তোমাদেরকে বুঝে পড়তে হবে, নাহলে কিন্তু মুখস্থ করে সব কিছু হয় না। তো আমি একদম প্রথম থেকেই এগুলো শুরু করছি, প্রথমেই দুম করে আমি আলোর চ্যাপ্টারে চলে যাচ্ছি না, প্রথম থেকেই অল্প করে জিনিসগুলো শুরু করছি। ম্যাথের ক্ষেত্রেও যেমন তোমরা অনুপাত সমানুপাতের ক্লাস স্টার্ট করেছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপটিভভাবে করে দিচ্ছি। যারা দেখোনি তারা দেখে নিও, আর ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকে দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। দেখো আজকে আমরা দেখবো হলো পরিমাপ পদ্ধতি, কি প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করব, কিভাবে লিখবে সেটা তোমরা এখানে দেখতেই পাবে। দেখো পরিমাপ পদ্ধতি বলতে কি, আমরা যা পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি, রাশি।
যেমন তুমি ধরো বাজারে গেলে, বাজারে গিয়ে তুমি কি বললে যে দোকানে যে আমাকে 1 কেজি চাল দিন বা 5 কেজি চাল দিন, হ্যাঁ, সে কি করবে 5 কেজি চালটা পরিমাপ করে তোমাকে দেবে। তাহলে এটা কি হলো, এই যে পরিমাপ করা গেল, হ্যাঁ, কেজি, তাহলে এটা একটা কি রাশি। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি, 1 মার্কসের কোশ্চেন আসতে পারে। প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা যায় তাকেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। যেটাই আসুক উদাহরণ অবশ্যই দেবে। যেমন দেখো কি কি বলেছে উদাহরণে, উচ্চতা মাপা, তারপরে ওজন মাপা, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা, দৌড় প্রতিযোগিতায় একজন প্রতিযোগী 100 মিটার দৌড় অতিক্রম করতে কত সময় নিল তা ঘড়ি দেখে পরিমাপ করা। এই যে পরিমাপ করা, টাইম দেখা, হ্যাঁ, কতটুকু টাইম লাগলো, এগুলোকে কি বলা হচ্ছে, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব, ভর, আয়তন ইত্যাদি মাপা যায়, এগুলির প্রত্যেকটি হলো ভৌত রাশি। তো ভৌত রাশি কাকে বলে বললে এখান থেকে এতটা কিন্তু তোমাকে ডেসক্রাইব করতে হবে। উদাহরণটাও কিন্তু দিতে হবে, ভালো করে দিতে হবে যে তুমি জানো বিষয়টা। আর হাইলাইট করে দেবে যেগুলো, দেখো আমি কালার চেঞ্জ করে লিখেছি এক্সাম হলে, ওগুলো একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবে। এবারে দেখো এই রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে, যেসব রাশির শুধুমাত্র মান আছে, ঠিক আছে, স্কেলার রাশির কি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাদেরকে বলা হচ্ছে কি স্কেলার রাশি। উদাহরণ দেখো, দৈর্ঘ্য, ভর, আয়তন, ক্ষেত্রফল, সময়, দ্রুতি, কার্য, এগুলোর কি শুধু মান আছে। যেমন আমি যদি বলি যে একটা পেনের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, তা আমি এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে পেনটার দৈর্ঘ্য কোন দিকে 6 সেন্টিমিটার, কোনো দিক বোঝা যাচ্ছে না, শুধু মানটাই আমরা পাচ্ছি। বা ধরো বললাম ক্ষেত্রফল, এই মাঠটার ক্ষেত্রফল 444 বর্গমিটার, তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে মাঠটার কোন দিকে ক্ষেত্রফল, কোনো দিক বোঝা যাচ্ছে না, শুধু মানটুকু পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে হলো স্কেলার রাশি। দেখো বলেছে কোনো কিছুর দৈর্ঘ্য বোঝাতে দিক বোঝানোর প্রয়োজন পড়ে না। ভেক্টর রাশি কি, বলেছে যেসব রাশির মানও আছে আবার অভিমুখও আছে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন দেখো উদাহরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, সরণ ইত্যাদি। যেমন একটা ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে যাচ্ছে। একটা ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে যাচ্ছে। এখানে 60 কিলোমিটার প্রতি ঘন্টাটা কি, এটা হলো একটা মান, কার মান, বেগের মান। কিন্তু ট্রেনটা যাচ্ছে কোন দিকে, পূর্ব দিক, তার মানে আমরা বেগ দিয়ে বোঝাতে পারি যে এই স্পিডে এই দিকে যাচ্ছে। শুধু দূরত্ব দিয়ে তো বোঝাতে পারি না, দূরত্বটা কোন দিকে যাচ্ছে হয় না, কিন্তু বেগটা যাচ্ছে একদিকে। তো এখানে মান এবং দিক উভয়ই রয়েছে, তাই এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের আসতে পারে ভিভিআই, যে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। কি কি হয় দেখো, স্কেলার রাশির মান আছে, দিক নেই। ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে। স্কেলার রাশি সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়, আর ভেক্টর রাশি সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায় না। স্কেলার রাশি শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তিত হয়, ভেক্টর রাশি শুধুমাত্র অথবা শুধু দিক বা উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়। মানে শুধু মানের পরিবর্তন হলেও হবে, ঠিক আছে, আর শুধু দিকের পরিবর্তন হলে হবে, বা দুটো চেঞ্জ হলেই কিন্তু হবে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, দুটি স্কেলার রাশির যে কোনো একটির মান যদি শূন্য না হয় তাহলে তাদের গুণফল শূন্য হয় না। যেমন ধরো দুটো স্কেলার রাশি আমি বললাম a ইন্টু বি, যদি একটার মান 0 হয় তাহলেই আমি এটা 0 পাবো, ঠিক আছে, না হলে কিন্তু 0 পাবো না। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি, দুটি ভেক্টর রাশির যে কোনো একটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। ভেক্টর রাশির ক্ষেত্রে কি, ধরো a b, এদের ধরো কোনোটার মানই শূন্য না, কিন্তু এদের রেজাল্ট কিন্তু 0 আসতে পারে, ঠিক আছে, আমি অ্যাজ ফর এক্সাম্পল এখানে দেখালাম। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিন্তু এরপরে তোমাদের ম্যাথও করতে হবে, কারণ ফিজিক্স করা মানেই ফিজিক্সের থেকে যে সমস্ত অঙ্ক সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে, বলা যায় না দেখা গেল 2-3টে অঙ্ক দিয়েই দিল, মিস করা যাবে না। সায়েন্সের কোশ্চেন কিন্তু একটাও মিস করা যাবে না, ঠিক আছে, খুব ভালো করে কিন্তু সায়েন্সটা ডেসক্রিপটিভভাবে প্রিপারেশন নেবে। আচ্ছা, দুটি স্কেলার রাশি গুণ করলে সর্বদা স্কেলার রাশি পাওয়া যায়, আর দুটি ভেক্টর রাশির গুণফলের একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে। মানে দুটো স্কেলার রাশি যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, স্কেলার রাশিই পাবো, কিন্তু ভেক্টর রাশির গুণফল হয় ভেক্টর রাশি হতে পারে অথবা স্কেলার রাশি হতে পারে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে ধরো অনেকের মনে হতে পারে যে এখনও তো 2024-এর এক্সাম হলো না,
তো 2025-এর জন্য এখন থেকে কেন প্রিপারেশান নেব? দেখো 2025-এ কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে 2025-এর যে এক্সামটা। এবার একটা মেইনসের প্রিপারেশান বা WBCS-এর প্রিপারেশান 3-4 মাস বা 5 মাসে হয় না। তো প্রিপারেশানটা নিতে গেলে একদম প্রথম থেকে খুব ভালো করে খাটতে হয়। তো 24 হয়নি তো কী হয়েছে, যারা ধরো 25-এ টার্গেট নিচ্ছ, ঠিক আছে, তোমাদেরকে তো এভাবেই পড়তে হবে। তো ওই জন্য কোনো দিক কে কী বললো চিন্তাভাবনা না করে পড়ে যাও, কারণ এক্সাম এখন ডিলে হচ্ছে মানে এই নয় ইন ফিউচারেও ডিলে হবে, ঠিক আছে? এখন ডিলে হচ্ছে মানে এই নয় ভবিষ্যতেও এটা ডিলে হবে, এবং ভবিষ্যতে যদি এটা ডিলে না হয় তখন এখনকার না পড়ার জন্য বা এখনকার টাইম ওয়েস্টের জন্য কিন্তু তোমার আফসোস করতে হবে। তো তুমি তোমার কাজটা করো, তুমি তোমার সিলেবাস কমপ্লিট করো, তুমি তোমার রিভিশন কমপ্লিট করো, এক্সাম ঠিক এক্সামের টাইমে হবে, তুমি তোমাকে 100% প্রস্তুতির দিকে নজর দাও, ঠিক আছে? এক্সাম হচ্ছে না, নোটিফিকেশান আসছে না, এক্সাম ডিলে হচ্ছে, এই নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওই টাইমে তুমি 5টা অঙ্ক প্র্যাকটিস করো, অনেক বেশি কাজে দেবে, কারণ এক্সাম তো হবে, WBCS এক্সাম হওয়াটা তো উঠে যাবে না, এক্সাম হবে। সুতরাং যখন এক্সাম হবে তুমি যেন খুব ভালো করে দিতে পারো, কারণ WBCS-এ কিন্তু হিউজ সিলেবাস, মানে পড়ার কোনো শেষ নেই, এখানে প্রচুর কিছু পড়তে হয়। সুতরাং এমন না যে তোমার সমস্ত পড়া কমপ্লিট, তোমার আর কিচ্ছু এক্সট্রা পড়ার নেই, তুমি এবার গসিপ করছো যে এক্সাম হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, বা হবে কি হবে না। তো তোমার যখন হাতে অনেক পড়া আছে তুমি পড়াটাতে ফোকাস করো, এক্সাম যখন হওয়ার ঠিক হবে, নোটিফিকেশান বেরোলে তুমি জেনেও যাবে এবং ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে চলে যাবে। তো ওই জন্যই বলছি, যারা পড়ায় ফোকাস করে, আর যারা জানো যে আমাকে 2025-এ দিতে হবে, ধরো এখনও কলেজে আছো, ঠিক আছে, তোমরা 2025-এই ফার্স্ট অ্যাটেম্পে, তারা এখন থেকেই অল্প 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 করে পড়ার স্টার্ট করো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট আবার কোনো একটা ক্লাস নিয়ে চলে আসবো। কোনো ডাউটস থাকলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।